গণভবনের এই চিত্র দেখে বোঝার উপায় নেই ঠিক ১ বছর আগেও এই বাড়িতেই ছিলেন বাংলাদেশের সরকার প্রধান। কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সে এলাকায় সাধারণের প্রবেশ ছিল নিষিদ্ধ। শেখ হাসিনার পতনের পর সেই বাসভবনের আনাচে কানাচে ঘুরে দেখেছি আমরা। প্রায় ২৮ একরের পুরো এলাকা জুড়েই শুনশান নীরবতা। রাস্তার ধারে পড়ে আছে মানুষের ক্ষোভে বিধ্বস্ত নানা যানবাহন। গণভবন নিয়ে মানুষের কৌতূহলের কোনো কমতি ছিল না। শেখ হাসিনার পতনের পর এই কমপ্লেক্সের ভিতরের অবস্থা দেখার আগে ফিরে যাওয়া যাক ১ বছর আগের ৫ আগস্টে। বিক্ষুব্ধ জনতা সেদিন চারদিক দিয়ে ঢুকে পড়েন গণভবনে। কেউ গেট দিয়ে, আবার কেউ ২ স্তরের ইট ও কংক্রিটের দেয়াল ভেঙে। সেদিন শেখ হাসিনার শোবার ঘর থেকে শুরু করে গণভবনের রান্নাঘর, কনফারেন্স রুম থেকে শুরু করে টয়লেট সবখানেই পৌঁছে যান তারা। তছনছ হয় পুরো কমপ্লেক্স। নিয়ে যায় খামারের খাসি, মুরগি থেকে শুরু করে শেখ হাসিনার চাষাবাদ করা মাঠের শাকসবজি ও লেকের মাছ। সম্প্রতি গণভবনে প্রবেশ করে সেদিনের ঘটনার ছাপ দেখা যায় সবখানেই। গণভবনের প্রবেশ মুখে থাকা কৃষ্ণচূড়া গাছটাও হেলে পড়েছে, তবে প্রকৃতির নিয়মে সেই গাছও আচ্ছাদিত হয়ে আছে তার লাল আভায়। প্রধান ফটক দিয়ে প্রবেশের পর দেখা যাবে রাস্তার পাশে পড়ে আছে একাধিক বিধ্বস্ত গাড়ি, আছে একটি অ্যাম্বুলেন্সও। কমপ্লেক্সের রাস্তার দুপাশেই দেখা যায় রঙ্গন, জারুল সহ নানা ফুলের গাছ। লেকের পাশে গাছ ভর্তি কাঁঠাল দেখে মনে পড়ে যায় শেখ হাসিনার সেই বক্তব্য, যেখানে তিনি বলেছিলেন কাঁঠাল হতে পারে মাংসের বিকল্প। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। গণভবনের লাল ইটের দ্বিতল ভবনের একপাশে বিশাল মাঠ, তার ঠিক অপরদিকেই ঘাট বাঁধানো বিশাল লেক। একপাশে বাড়ির বাচ্চাদের জন্য সুইমিং পুল, আর অন্য পাশে বাচ্চাদের খেলার জায়গা ও বসার স্থায়ী বেঞ্চ রয়েছে। এবার ভবনের ভেতরে যাওয়ার পালা। মূলত ভবনের নিচতলায় বিভিন্ন অফিস, কনফারেন্স রুম ছিল বলে জানা যায়। এই কমপ্লেক্স আগে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকলেও এখন এর দায়িত্ব জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের। ভবনের দেয়ালে বিভিন্ন জায়গায় নীল পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই পলিথিনের নিচেই রয়েছে বিভিন্ন গ্রাফিতি, যেখানে মূলত শেখ হাসিনার প্রতি ক্ষোভ লেখনীতে প্রকাশ করা হয়েছে। ভবনের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরো আর নানা কাগজের খণ্ড। প্রথমের ছোট কক্ষটিতে ঢুকেই মনে হয়েছে এটি নিশ্চয়ই কোনো মেডিকেল রুম, যেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল শেখ হাসিনা সহ বিভিন্ন জনের নানা ডাক্তারি পরীক্ষার কাগজ। পড়ে থাকতে দেখা গেছে শেখ হাসিনার নির্দিষ্ট সময় পরপর করা এমআরআই রিপোর্ট। সেখানে পড়ে থাকতে দেখা গেছে একাধিক বন্দুকের গুলির প্যাকেটও। এই তলায় থাকা শেখ হাসিনার কনফারেন্স রুমগুলো ফাঁকা পড়ে আছে, ছাদে ঝুলছে ভাঙা কিছু ঝাড়বাতি। ভবনের দ্বিতীয় তলায় শেখ হাসিনা পরিবারের শোবার ঘর। সেখানে ৫-৬টি কক্ষ থাকলেও কোনটি কার কক্ষ সেটি বোঝা যায় না, তবে কিছুটা আন্দাজ করা যায়। শেখ হাসিনার বিরাট কক্ষের সঙ্গে রয়েছে একটি ছোট রান্নাঘরও। কক্ষটিতে পড়ে থাকা বিভিন্ন খাম আর কাগজ খণ্ড দেখেই আন্দাজ করা যায় কক্ষের সামনে পড়ে আছে বড় আকৃতির সোফা ও খাট। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের কক্ষে ছড়িয়ে আছে নানা দপ্তরের নানা আয়োজনে তাকে দেওয়া দাওয়াতপত্র। কক্ষটিতে পড়ে থাকতে দেখা গেছে অটিজম সংক্রান্ত বিভিন্ন লিফলেটও। এর পাশেই আরও ৩টি কক্ষ রয়েছে। আরেকটি কক্ষে পাওয়া গেছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত বইয়ের প্রচ্ছদ, আছে ইংরেজি পত্রিকারও অংশবিশেষ। ধারণা করা হচ্ছে দেশে এলে এই কক্ষেই থাকতেন জয়। পুরো ভবনটি যেন এক গোলক ধাঁধা। চলাচলের রাস্তায় বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ভবনটির লাল ইটের দেওয়ালের ভেতর দিকে পুরু শক্ত আবরণ দেওয়া রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা শেখ পরিবারের ছবি, ভিজিটিং কার্ড, ভাঙা দরজা জানালা, ধুলো ময়লার আস্তরণ আর ভবনের দেওয়াল বেয়ে ওঠা লতা গুল্ম যেন বলে দিচ্ছে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। ভবনটি থেকে বেরোতেই চোখ আটকে যায় ভবনের এক কোণায় সযত্নে রাখা একটি রিকশার দিকে। সেই রিকশার ঠাঁই হয়েছে গণভবনে, যাতে ঝুলেছিল কলেজ ছাত্র গোলাম নাফিসের মরদেহ। শেখ হাসিনার পতনের আন্দোলনে গোলাম নাফিস পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। গোলাম নাফিসকে নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর রিকশাটি সংগ্রহ করে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে স্থান পাবে এই রিকশা। এখন সেটি হয়ে উঠেছে গণ আন্দোলনের প্রতীক।